এই মুর্শিদাবাদ ষড়যন্ত্রকারীদের আস্ফালন যেমন দেখেছে, তেমনি দেখেছে তাদের করুণ পরিণতিও। নবাব সিরাজউদ্দৌলাকে সিংহাসন থেকে সরানোর ষড়যন্ত্রকারীদের অন্যতম খসিটি বেগমের শেষ পরিণতি জানাবো শুরুতেই। খসিটি বেগম ছিলেন আলীবর্দী খাঁর কন্যা নবাব সিরাজউদ্দৌলার খালা। খসিটি তার পালিত ছেলেকে বাংলার সিংহাসনে বসাতে চেয়েছিলেন, তাই সিরাজকে নবাবী দেওয়া কোনোভাবেই মেনে নিতে পারেননি তিনি। এই কারণে লিপ্ত হয়েছিলেন জঘন্য ষড়যন্ত্রে। পলাশী যুদ্ধে সিরাজের পতনের পরে খসিটির জীবন সুখের হয়নি। যারা ছিলেন ষড়যন্ত্রের দূষর, তারাই কাল হয়ে যায় তার জীবনে। যুদ্ধের পর মির্জাফরের পুত্র মিরনে খসিটি বেগমকে ঢাকায় জিঞ্জিরা প্রাসাদে বন্দী করে রাখেন। পূর্ব পরিকল্পনা অনুযায়ী এক ভোর রাতে জিঞ্জিরার কাছে বুড়িগঙ্গা নদীতে নৌকা ডুবিয়ে খসিটি বেগমকে মেরে ফেলা হয়। নৌকাডুবির সময় নিস্তব্ধ ভোরে খসিটির আর্তনাদ নাকি শুনতে পেয়েছিলেন বুড়িগঙ্গা পাড়ের অনেকেই। রক্তের কোনো সম্পর্ক না থাকলেও আলীবর্দী খাঁর আমল থেকে নবাব পরিবারের একজন সদস্য হিসাবে স্নেহছায়ায় বেড়ে ওঠেন মোহাম্মদ বেগ। সিরাজউদ্দৌলার সঙ্গে তার সম্পর্ক ছিল বেশ। এই মোহাম্মদী বেগই মিরনের নির্দেশে একটি খঞ্জর দিয়ে সিরাজউদ্দৌলাকে হত্যা করেন। দিনটা ছিল 1757 সালের 3রা জুলাই। হত্যা করার আগে সিরাজউদ্দৌলা তার কাছে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি চেয়েছিলেন, কিন্তু মোহাম্মদী বেগ সেই অন্তিম ইচ্ছা প্রত্যাখ্যান করে হত্যা করেছিলেন সিরাজকে। এই মোহাম্মদী বেগের মৃত্যু স্বাভাবিক হয়নি। সিরাজকে হত্যার পর তিনি বদ্ধ উন্মাদ হয়ে যান। একদিন একটি কূপে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তিনি। ইয়ার লতিফ খান সম্পৃক্ত ছিলেন পলাশীর ষড়যন্ত্রের সাথে। তিনি নবাব সিরাজউদ্দৌলার একজন সেনাপতি ছিলেন। মির্জাফরের নির্দেশে পলাশীর যুদ্ধে তার বাহিনী নিয়ে পুতুলের মতো দাঁড়িয়েছিলেন। যুদ্ধের পর উধাও হয়ে যান তিনি। অনেক ইতিহাসবিদ মনে করেন ইংরেজরা তাকে গোপনে হত্যা করে। রায় দুর্লভ ছিলেন নবাব সিরাজউদ্দৌলার একজন সেনাপতি। তিনিও ইয়ার লতিফের মতোই লিপ্ত হয়েছিলেন ষড়যন্ত্রে। মীর মদন যখন মাত্র 3000 সৈন্য নিয়ে প্রাণপণ লড়াই করেছিলেন, তখনও তিনি তার সৈন্য নিয়ে নির্বিকার ছিলেন। পলাশীর যুদ্ধের পর ভয়াবহ মৃত্যু হয় তার। 1765 সালে বক্সারের যুদ্ধের পূর্বে গলায় বালির বস্তা বেঁধে মুঙ্গের দুর্গের চূড়া থেকে তাকে জীবন্ত নিক্ষেপ করা হয় গঙ্গা নদীতে। উমিচাঁদ লর্ড ক্লাইভ উমিচাঁদকে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তোলা প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করেন। তিনি ছিলেন ব্যবসায়ী। পলাশীর যুদ্ধে নবাব সিরাজের পতন হলে তাকে নবাবের সম্পত্তির 4 আনা অংশ দিতে হবে বলে ইংরেজদের সঙ্গে এক জাল চুক্তি সই করেন তিনি। ইংরেজ নৌসেনাপতি ওয়াটসন ছিলেন এই চুক্তিপত্রের প্রধান ব্যক্তি। পরে ওয়াটস প্রদত্ত এই চুক্তি জাল বলে প্রমাণিত হয়। নবাবের ধনরত্ন সম্পদ থেকে মোট 40 লক্ষ টাকা দাবিদার ছিলেন উমিচাঁদ, কিন্তু দলিল জাল দাবি করে তাকে কোনো টাকা দেননি ইংরেজরা। এই অর্থের সুখে উমিচাঁদ বদ্ধ পাগল হয়ে রাস্তায় নেমে যান। খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে মুর্শিদাবাদের পথে প্রান্তরে ছুটে আকাশের দিকে মুখ করে চিৎকার করতেন আর লাফ দিতেন সব সময়। এভাবে একদিন অকস্মাৎ মৃত্যুর কোলে ঢলে পড়েন। কি নিদারুণ দুর্বিষহ তার এই মৃত্যু। রাজা রাজবল্লভ। মির্জাফর ঘসিটি বেগমের সহচর রাজা রাজবল্লভ ঢাকার নবাব ছিলেন। বিশাল অঙ্কের অর্থ আত্মসাৎ করে নবাব সিরাজউদ্দৌলার মনে অসন্তুষ্টি সৃষ্টি করেছিলেন তিনি। তার প্ররোচনায় পুত্র কৃষ্ণদাস আত্মসাৎকৃত অর্থ সহ কলকাতায় পালিয়ে যান এবং ইংরেজদের আশ্রয় গ্রহণ করেন। বিষয়টি পরবর্তীতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে সিরাজের সহস্র সংঘর্ষের একটি কারণ হয়ে দাঁড়ায়। ইংরেজদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত থাকার সন্দেহে নবাব মীর কাসিম 1763 সালে তাকে নদীর জলে ডুবিয়ে হত্যা করেন। পলাশীর যুদ্ধের পরবর্তী সময়ে মির্জাফরের পুত্র মিরন বেশ ক্ষমতাধর হয়ে ওঠে। মির্জাফরকে সামনে রেখে নবাবী করতেন হলে মিরন। তারও নির্দেশে মোহাম্মদী বেগ সিরাজকে হত্যা করেন। শুধু হত্যা নয়, সিরাজউদ্দৌলার লাশ ক্ষত বিক্ষত করে তার ওই প্রিয় হাতির পিঠে বেঁধে গোটা মুর্শিদাবাদ শহর প্রদক্ষিণ করেছিলেন মিরন। সিরাজের মা আমিনা বেগম তার ছেলের লাশ দেখার জন্য দৌড়ে হাতির কাছে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। সিরাজের লাশ পিঠে নিয়ে হাতি আমিনা বেগমের সামনে বসে পড়ে। এ সময় মিরনের লোকজন এসে সিরাজের মাকে চর থাপ্পড় মেরে আবারও জেলখানায় বন্দী করে রাখেন। পরে সিরাজের মা আমিনা বেগম ও সিরাজের ভাই মির্জা মেহেদিকেও নিষ্ঠুরভাবে হত্যা করেছিলেন মিরন।
বিহারে বজ্রপাতে তার মৃত্যু হয়। তখনও মীর জাফর বাংলার নবাব। ছেলের মৃত্যু সংবাদ শুনে তিনি বেহুশ হয়ে গিয়েছিলেন। পরবর্তীতে শোনা যায় বজ্রপাতে নয়, ইংরেজরাই হত্যা করেছিলেন মিরনকে। তাঁবুতে আগুন দিয়ে হত্যা করার পর বজ্রপাতে মৃত্যু হয়েছিল বলে মিথ্যা খবর ছড়িয়ে দেওয়া হয়েছিল। বন্ধুরা, আপনারা নিশ্চয় অধীর আগ্রহে অপেক্ষা করছেন মীর জাফর কিভাবে মারা গিয়েছিলেন সেই তথ্যটি জানার জন্য। আমি এখন জানাবো মীর জাফরের শেষ পরিণতি। মীর জাফর আলী খান ওরফে মীর জাফর, যার নামটি বিশ্বাসঘাতক শব্দের সমার্থক হয়ে গেছে। পৃথিবী যতদিন থাকবে এই নামটি ততদিন মানুষ ঘৃণার সঙ্গে উচ্চারণ করবে। ইংরেজদের সঙ্গে তাৎ করে পলাশীর যুদ্ধে সিরাজউদ্দৌলাকে হারিয়ে যিনি মুর্শিদাবাদের নবাব হয়েছিলেন, সেই বিশ্বাসঘাতক মীর জাফরকে শেষমেশ বরণ করতে হয় করুণ পরিণতি। নামেই নবাব ছিলেন তিনি। আসলে ইংরেজদের কানে কানে টাকা দেওয়া আর তাদের কথায় উদ্বোস করাই ছিল তার কাজ। সেই সময় তার নাম হয়ে গিয়েছিল ক্লাইভের গাধা। আসলে ইংরেজরা তাকে গাধার মতোই খাটাতো। টাকার চাহিদা মেটাতে গিয়ে হিমশিম খেয়ে মীর জাফর নাকি একবার অসহায় কণ্ঠে বলেছিলেন, তোমাদের কি মনে হয় মুর্শিদাবাদে টাকার বৃষ্টি হয়? পরে মীর জাফরকে সিংহাসন থেকে ছুঁড়ে ফেলে তার জামাতা মীর কাসিমকে নবাব বানিয়ে দেয় ইংরেজরা। সিংহাসন হারানোর পর মীর জাফর মানসিক যন্ত্রণায় ঠিকমতো ঘুমাতে পারেননি। এ সময় তিনি কুষ্ঠরোগে আক্রান্ত হন। দুরারোগ্য ব্যাধি তার জীবনকে অসহনীয় করে তুলেছিল। 1765 সালে 74 বছর বয়সে ধুকে ধুকে তিনি মারা যান। জগৎ শেঠ সেই সময় ধনী ব্যবসায়ী। এতটাই ধনী ছিলেন যে তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও নবাবকে টাকা ধার দিতেন। এই জগৎ শেঠ ছিলেন জঘন্যতম ষড়যন্ত্রকারী। তিনি মূলত ইংরেজ বাহিনী ও মীর জাফরের সঙ্গে ষড়যন্ত্র হেতুবন্ধন রচনা করেছিলেন। চাহিদা মতো অর্থ সহায়তা না পাওয়ায় বক্সারের যুদ্ধে যাওয়ার আগে মীর কাসিমের আদেশে গলায় বালির বস্তা বেঁধে জগৎ শেঠকে মুঙ্গের দুর্গের থেকে নিক্ষেপ করে হত্যা করা হয়। অবশ্য কেউ কেউ বলে তিনি পাহাড়ের থেকে পরে ক্ষতবিক্ষত হয়ে মারা যান। নবাব মীর কাসেম ছিলেন মীর জাফরের জামাতা ও মিলনের ভগ্নিপতি। ভগবানগোলায় পলাতক ছদ্মবেশী সিরাজউদ্দৌলাকে মীর কাসিমই ধরিয়ে দিয়েছিলেন। পরে তিনি বাংলার নবাব হন এবং এ সময় ইংরেজদের সাথে তার বিরোধ বাধে। কয়েকটি খণ্ডযুদ্ধে তিনি পরাজিত হন। এরপর তিনি পথে প্রান্তরে বনে জঙ্গলে ছুটে বেড়াতে থাকেন। জঙ্গলে তার দুই পুত্র ইংরেজদের হাতে নিহত হন। 1777 সালের 6 জুন মীর কাসিম দিল্লির রাজপথে এক বেওয়ারিশ লাশ হয়ে পড়ে থাকেন। লর্ড ক্লাইভ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিপত্য প্রতিষ্ঠা করতে মীর জাফর, ঘসিটি বেগম ও জগৎ সহ অন্যদের হাত করে ষড়যন্ত্র বাস্তবায়ন করেছিলেন লর্ড ক্লাইভ। পলাশীর যুদ্ধের পর সিরাজের হিরাজুলি প্রাসাদের লুটের বাবদ উনি পান 2,80,000 টাকা। এছাড়া কৃতজ্ঞতার চিহ্নস্বরূপ তাকে আরও 1,60,000 টাকা দেন মীর জাফর। লর্ড ক্লাইভ অনেকগুলো নৌকা বোঝাই করে ধনরত্ন নিয়ে যান ইংল্যান্ডে। বাংলায় হত্যা, রাজহানি, ঘুষ ও জালিয়াতির কারণে পরবর্তীতে লন্ডনের হাউস অব কমন্স সভায় ক্লাইভের বিচার হয়। বিচারের রায়ে ক্লাইভের ফাঁসি হয়। এই ফাঁসির দণ্ড থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তিনি আদালতে আত্মপক্ষ সমর্থন করেন। বহু কষ্টে তিনি মৃত্যুদণ্ড থেকে মুক্তি পান। কিন্তু রবার্ট ক্লাইভের মৃত্যু মর্মান্তিকভাবে হয়েছিল। পলাশীর ষড়যন্ত্রের ঘটনা তাকে পরবর্তীতে কোনোদিন মানসিকভাবে সুস্থ থাকতে দেয়নি। মানসিক ভারসাম্য হারিয়ে নিজের গলায় নিজে খঞ্জর চালিয়ে মৃত্যুর কূলে ঢলে পড়েন ক্লাইভ। পাপ কখনো কাউকে ক্ষমা করেন না। পলাশীর ষড়যন্ত্রকারীদের পরিণতি আমাদের এই শিক্ষাই দেয় যে অন্যায় করলে মৃত্যুর পর তো বটেই, দুনিয়াতেও ভোগ করতে হয় ফল। একে বলে প্রকৃতির নির্মম প্রতিশোধ।